বৌদিকে আশীর্বাদ করতে গেলাম সবাই, সংসারের কাজ সামলে রান্না, পুজো, ছেলের স্কুল সব কাজ সেরে তারপরে বেরোলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আজকে আমরা যাব বৌদিকে আশীর্বাদ করতে। কে কে যাচ্ছি, কী কী হলো সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর আজকে থেকে কিন্তু বাবানের পরীক্ষা শুরু হচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, আজকে থেকে বাবানের পরীক্ষা শুরু। তো আজকে পরীক্ষা আছে, আশীর্বাদ দিনের পরীক্ষা পড়লো, আবার তার মধ্যে বিয়ের দিনও পরীক্ষা পড়েছে, প্লাস রিসেপশনের দিনও বাবানের পরীক্ষা পড়েছে। ভাবো তাহলে তোমরা একটু, মানে দিনগুলো এমনভাবে পড়েছে আর পরীক্ষাটাও ঠিক সেম একইভাবে পড়েছে। কোনো উপায় নেই, কারণ আজকে যদি আশীর্বাদ করতে না যেতাম আমরা, আর কোনো সময় ছিল না, যেহেতু শনিবার দিন আশীর্বাদ করতে হয় না। আবার রবিবার দিন যেহেতু সোমবারে বিয়ে পড়ছে, রবিবার দিনও আশীর্বাদ করা সম্ভব না, কারণ বিয়ের আগের দিন না সেই সারাদিন গিয়ে রাতে বাড়িতে ফেরা, কারণ বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে বিয়ের আগের দিন, তাই না বলো? সেদিন কোনো মতেই সম্ভব ছিল না আমাদের পক্ষে যে আমরা রবিবারে আশীর্বাদ করতে যাব। তাছাড়া তার আগেও সম্ভব হয়নি, যেহেতু বৃহস্পতিবার দিন হচ্ছে বুধবার বৃহস্পতিবার অমাবস্যা ছিল, সেই দিনও আশীর্বাদ করা যাবে না। আর সোমবার ছিল হচ্ছে সংক্রান্তি, সেদিনও যাবে না আশীর্বাদ করতে। শুধুমাত্র একটা দিন বাকি ছিল, সেটা হলো আজকের এই শুক্রবার। তো সেই কারণে সেই জন্য হচ্ছে আজকে দিনটাই ধরা হচ্ছে। তো বাবানের বাবা একদমই যেতে চাইছিল না আশীর্বাদ করতে, যেহেতু বাবানের পরীক্ষা ছিল। কিন্তু বাবা তো ছাড়বেই না, যেহেতু বাড়িতে মানে আমার বাবার বলতে একটাই জামাই, যেহেতু আমার কাকাতো বোনেরও মেয়ে আছে, জামাই আছে, সেটা যত হোক ভাইয়ের মেয়ে জামাই, কিন্তু নিজের বলতে গেলে তো আমার বাবানের পাপাই, তাই না? একটাই জামাই, তো বাড়িতে গার্জিয়ান হিসেবে ওকেই পাঠানো হয়েছে নিজের বলতে গেলে। যেহেতু কাকুরা মামারা সবাই গেছে, কিন্তু নিজের জামাই না গেলে কেমন হয়, সেই জন্য বাবা খুব জোরাজুরি করে বাবানের বাবাকে পাঠাবে আর কি। বাবানের বাবা গেছিলো, কিন্তু বাবানের বাবা একদমই যেতে রাজি হচ্ছিল না, শুধুমাত্র বাবানের পরীক্ষার জন্য বলেছিল যে আমার কথা যে তুমি যাও, আমি থেকে যাবো, আমি যাবো না, যেহেতু বাবানের পরীক্ষা দিয়ে আসার একটা ব্যাপার আছে। আর বাবানের স্কুলে কি বলো তো, যেহেতু আমি আর বাবানের বাবা সবসময় যাওয়া আসা করি, আমাকে আর বাবানের বাবাকেই চিনি, আর অন্য কাউকে চিনে না স্কুল থেকে, সেরকমভাবে কেউ যাওয়া আসা করেনি। মানে যায়নি বললে চলো, হঠাৎ কোনো দিন যদি কোনো সমস্যা হতো তাহলে কেউ, মানে ধরো কী হয় বলো তো, তোমাকে যদি নতুন কাউকে পাঠাতে হয় তখন তোমাকে স্কুলে দিয়ে আসতে হবে, দিয়ে এসে ওখানে যে মাসিগুলো দাঁড়িয়ে থাকে তাদের বলতে হবে যে আমি ওকে নিয়ে যাব, তখন মাসিটা একটু তখন চিনে রাখবে মাসি, তখন বাবাকে কিন্তু স্কুল থেকে ছুটির সময় বাবা তার হাতে তুলে দেবে। কিন্তু যদি হঠাৎ করে কেউ গিয়ে বলে যে আমি মামা হই, কাকা হই, দাদা হই, যে কোনো সম্পর্কের কথাই বলে, ওরা যেহেতু না চিনে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু বাবানকে দিবে না। আমাকে আর বাবানের পাপাকে চিনে দেখে সবসময় আমাদের নিয়ে নেয়, কোনো কিছু বলে না। তো সেই কারণে দাদা বললো ঠিক আছে আমি যাচ্ছি, তাহলে আমি নিয়ে আসবো, কিন্তু তবুও যেন বাবানের বাবা যায় আশীর্বাদ করতে। তো সেই জন্য দাদাকে সেরকমভাবে দুবার করে যাওয়া আসা করতে হয়েছে, কারণ উপায় ছিল না দাদার হাতেও। তো দাদা গিয়ে হচ্ছে বাবানকে স্কুলে দিয়ে এসছি, আর মাসি যেহেতু দাঁড়িয়ে থাকে গেটের সামনে, মাসিকে বলেছে যে আমি গিয়েই নিয়ে আসবো। তো সেই কারণে সাথে বাবানের বাবা অবশ্য গেছিলো, কারণ মিষ্টি আনতে যেতে হতো আশীর্বাদের জন্য। তো বাবানের বাবা বললাম আমি একবারেই গাজলে যাবো, তখন তোমার দাদাও চলে আসবে, আমি মাসিকে বলে দেবো, তোমার দাদার কথা দেখিয়ে দেবো, তো তাহলে সুবিধা হবে। তো সেই কারণে হচ্ছে বাবানের বাবা আমার দাদা একসাথেই গেছিলো বাবানকে নিয়ে স্কুলে। তো বাবানের বাবা বাবানকে দিয়েছে, আর মাসিকে দেখিয়ে দিয়েছে দাদাকে যে ও এসে নিয়ে যাবে। তারপরে হচ্ছে বাবানের বাবা মিষ্টি নিয়ে বাড়িতে ফিরেছে, মানে এরকমভাবে করতে হয়েছে, তাছাড়া উপায় ছিল না। তো যাই হোক, খুব সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি জানো তো, কারণ হচ্ছে সকালবেলা একটু রান্নাবাড়ি করতে হবে, রেডি হয়ে প্লাস আবার বেরোতে হবে। বাবানের হচ্ছে পরীক্ষা আছে, রান্নাবাড়ি করবো। আর মায়ের বাড়িতে যেহেতু যাইনি, পরীক্ষা না থাকলে আমরা সকালে মায়ের বাড়িতে চলে যেতাম, খাওয়া দাওয়া করে ওখান থেকে আশীর্বাদের জন্য বেরিয়ে যেতাম। কিন্তু যেহেতু বাবানের পরীক্ষা চলছে, তো সেই কারণে কি বলতো, বাড়িতে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে বেরোবো, সেই জন্য সকালবেলা উঠে কাজকর্ম করছি। তো আমাদের বেডরুমে কিন্তু আজকে আমরা ঘুমাইনি, ঘুমিয়েছি এখানে। কেন বলো তো, তোমাদের আমি বলেছিলাম এর আগের ব্লগে, আমাদের ওখানে এক নাম হচ্ছে গান হচ্ছে আমাদের বাড়ির সামনে, কিন্তু খুব একটা দূরত্বে নেই, কাছাকাছি খুব একটা। তো যাই হোক, তোমাদের ভয় যে আসছে কিনা আওয়াজটা আমি ঠিক জানি না, যেহেতু জানলা দরজা বন্ধ করে দিল না, তারপরে ঘরের মধ্যে আওয়াজটা আসছে, যেহেতু খুব কাছাকাছি। তো আর এক নাম কী বলতো, 24 ঘন্টা হয় সারাদিন, মানে 2 দিন 3 দিন 4 দিন যে কদিনই হবে, এখানে বোধহয় 3-4 দিন হবে, মানে সারাদিন 24 ঘন্টা। ধরো 1 মিনিটের জন্য কিন্তু এক নাম বন্ধ হবে না, যেহেতু সবসময় কিন্তু এক নাম চলতেই থাকবে। তো সেই কারণে কী বলতো, প্রচণ্ড আমাদের যেহেতু সামনের দিকে ঘরটা, তো ওখানে বেশি আওয়াজ আসে। তো সেই কারণে আমরা গান শুরু হয়েছে পর থেকে এই ঘরটাতেই ঘুমাচ্ছি, যাতে আওয়াজটা আমাদের কানে একটু কম আসে, রাতে ঘুমটা অসুবিধা না হয়, সেই জন্য।
এই ঘরে শোয়া হচ্ছে। অবশ্য যেতে পারিনি, আমাদের বাড়ির কাছে এখানে গান হচ্ছে এক নাম, কিন্তু ওই যে মানে এত ব্যস্ত পড়াশুনো নিয়ে আর বিয়ে নিয়ে, তো সেই জন্য সেরকমভাবে কোথাও সেরকম যাওয়া হয়নি। এই যে আমাদের এখানে রাসমেলা হলো, রাসমেলা তো আমি একদিন তোমাদের একটু ভিডিও দেখিয়েছিলাম, মেলার মধ্যেও ঘুরতে পারিনি যেহেতু এতটাই ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে বাবানের পরীক্ষা, তোমাদের আমি বারবার একই কথাই বলছি, বাবানের পরীক্ষার জন্য বাবানের একদমই রাজি হচ্ছে না। তার মধ্যে হচ্ছে এই যে বিয়ে নিয়ে প্রতিদিন বাজারঘাট করতে হচ্ছে, সময় হয়ে উঠছে না মানে পড়াশুনোর জন্য। এখানে আমাদের রাসমেলার অনেক ট্যাবলো আসে, এবার তো মোটামুটি কতগুলো আমি শুনলাম 70টা না কটা যেন ট্যাবলোই এসেছিলো, এতগুলো ট্যাবলো এসেছিলো। তারপরেও না আমি যাওয়ার মানে নিয়ে যেতে পারিনি, এতটাই অসুবিধা হয়ে গেছিলো আর কি ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখন রান্না মানে সকালবেলা তো রান্না করতে হবে, তো রান্না করবো কী বলতো, কয়েক পিস মাছ থেকে গেছিলো, মানে এর আগে এনেছিল তো রেখে দিয়েছিলাম 6 পিস মাছ, তো সেই মাছের ঝোলই রান্না করব। তো মাছের ঝোল রান্না করব, আর একটু মাছের তেল ছিল সেদিন মাছে মানে সেই দাদাকে আইবুড়ো ভাত খাওয়ালাম, সেদিনের মাছগুলো ফ্রিজে রাখা ছিল, তো মাছের তেলটাও ছিল যেটা তখন আর রান্না করতে পারিনি। তো সেই মাছের তেলটা আলু বেগুন পেঁয়াজ দিয়ে করব, আর করব হচ্ছে মাছের ঝোল, ব্যাস এইটুকুই রান্না করব। কিন্তু সকালবেলা একবার খেয়ে যাবো, তার কী বা রান্না করবো তাই না। কিন্তু এই তার মধ্যে আমার বোন আসবে, এখানে আমি রেডি হয়ে বসেছিলাম, এইদিকে বাবা বারবার ফোন করে যাচ্ছে কেন দেরি হচ্ছে, যেহেতু অনেকটা দূরের রাস্তা। তো আমরা যেহেতু টোটো নিয়ে গেছিলাম আশীর্বাদ করতে, 2 ঘন্টার রাস্তা, যেতে আসতে 4 ঘন্টা, ভাবো ওখানে বসবো, একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আশীর্বাদ করার ব্যাপার আছে, এটা নিয়ে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল। কিন্তু আমার বোন আসতে অনেকটা দেরি করছিল, কারণ আমার বোনের যে ছেলে আছে, যে মানে যেদিন আমাদের আইবুড়ো ভাত খাওয়ার দিন আমার বোনকে দেখিয়েছিলাম, আমার কাকুর মেয়ে ওই বোন, তো আমার এখানে আসবে রেডি হতে, কারণ ও খুব একটা সাজতে পারে না, আমি ওকে সাজিয়ে দেবো, শাড়িটাও পরিয়ে দিতে হবে, তো সেই জন্য ও এখানে আসবে রেডি হতে। তো এখানে আসবে দেখে ও দেরি করছিল, ওর ছেলে একটু অসুস্থ ছিল, নিয়ে যায়নি, আমার কাকিমার কাছেই ছিল, মানে আমার বোনের মায়ের কাছে, যেটা আমার মেজো কাকি, ওর কাছেই রেখে গেছিলো। যদি একটু জ্বর সর্দি হয়েছে, তো খেয়ে দিয়ে প্রথমে বমি করেছে, তারপরে আবার খাওয়াতে হয়েছে, এই করতে করতে অনেকটা দেরি লেগে গেছে। আর ছোটো বাচ্চা 2 বছর বয়স, মানে 2 বছরের একটু মানে খাওয়া দাওয়া নিয়ে সময় লাগে আর খেতে, আর অসুস্থ থাকলে তো আরও খেতে যায় না, তো সেই জন্য বোন একটু জোর করে খাইয়েছিল, এই জন্য আসতে অনেকটা সময় লেগে গেছিলো, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। আমাদের বেরোনোর কথা ছিল 10টার দিকে, সেখানে আমরা বলেছিলাম যে 10:30 যেহেতু বাবানকে স্কুলে দিবে, তো খুব হলে 11টা বাজবে, 11টার মধ্যে বেরিয়ে যাব, সেখানে আরও 1 ঘন্টা লেট, 12টার দিকে আমরা বেরিয়েছি, শুধুমাত্র বোন আসতে দেরি করছিলো সেই জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার হয়ে গেছে মাছের ঝোলটা, তো কালকে একটু ডাল ছিল, তো সেটা ডালটা একটু গরম করে নিচ্ছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু আর লঙ্কা দিয়ে দিয়েছি, এটা দিয়ে করবো মাছের তেল দিয়ে। এবারে মাছের তেল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, তো আমি সবসময় এরকমভাবেই করি, মাছের তেলটা তো দারুণ লাগে খেতে। তো যাই হোক, এদিকে হচ্ছে মাছের তেলটা রান্না করছি, এখানে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা আর জিরে একটু ফোড়ন দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখন মাছের যে তেলটা আছে না ওটা কিন্তু দিয়ে দেবো, আর অল্প একটু তেল দিয়েছি, যেহেতু কেন বলো তো মাছের তেল থেকে প্রচুর তেল ওঠে, অন্য তেল লাগেই না, এই সবজিগুলো মাছের তেলেই কিন্তু সেদ্ধ হবে, রান্না হবে পুরোপুরি, আর ভীষণ ভালো লাগে মাছের তেল খেতে আমার। তো যাই হোক, দেখো একদমই রান্না হয়েছে, তেল কতটা উঠেছে শুধুমাত্র মাছের তেলের জন্য। তো এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব, তার আমার কিন্তু 8টার আগেই কিন্তু রান্না হয়ে গেছিলো, কারণ হচ্ছে সকাল সকাল বেরোবো সেই চিন্তায়, কিন্তু কে জানে যে এত দেরি হবে। তো যাই হোক, রান্নাবাড়ি শেষ করে আমি স্নান করেছি, কারণ শ্যাম্পু করবো, চুল শুকাবো, রেডি হবো, বাবানকে রেডি করব, ওরা বেরোবে, এই করতে করতে তো একটু সময় লাগে তাই না, আবার বোনকে রেডি করতে হবে, সেই কারণে আমার বোনের বর এসেছিলো, আসার পর কী হয়েছিল, ও বাড়িতে যেতে চাইছিলো ভাত খাওয়ার জন্য, আমি বললাম যেতে হবে না, আর তার মধ্যে হচ্ছে এখন থেকে এখানে একটু সকালবেলা না খেয়ে গেলে ওখানে যাব, কখন খেতে দিবে তার তো ঠিক নেই তাই না, আশীর্বাদে যাচ্ছি, ওখানে হবে আশীর্বাদ, তারপরে খেতে দেবে, সেই জন্য বোনের বর আসলো, বাড়িতে যেতে চাইছিলো খাওয়ার জন্য, যেহেতু কাছাকাছি তো বাড়ি, আমার শ্বশুর মানে আমার মানে বোনের শ্বশুর বাড়ি বলো আর আমার মায়ের বাড়ি তো খুব একটা দূরত্ব নেই, যেহেতু আমার বাড়িও কাছাকাছি, আমার বোনের শ্বশুর বাড়িও কাছাকাছি, একই জায়গায় বলতে পারো। বোনের বর বোনকে দিয়ে গেল এখানে রেডি করার জন্য, তো আমি বললাম তোমাকে আর বাড়ি যেতে হবে না, আমার এখানেই খেয়ে নাও, যেহেতু মাছের ঝোল ভাত সবই থেকে গেছিলো খাওয়া দাওয়ার পর, সেই কারণে। তো যাই হোক, তো বোনের বরকেও খেতে দিয়েছিলাম, আমরা তো খেয়ে নিয়েছি, আর বোন খাইনি, কারণ বোন খেয়ে এসেছিলো বাড়ি থেকে, বোন ছিল আমার মায়ের বাড়িতেই ছিল, মানে আমার যেহেতু আমার মেজো কাকুরা আলাদা বাড়ি করেছে, একটু দূরে, দূরে বলতে একই পাড়াতে, মানে একটু দূরে বাড়ি করেছে আর কি, তো যেহেতু ওরা আলাদা বাড়ি করার জন্য আমাদের বাড়িটা এখন আলাদাই হয়ে গেছে, তো সেই জন্য ওদের আলাদা বাড়ি আমি বলছি। তো মেজো কাকুর ওখান থেকে বোন খেয়ে এসে, তোর বোনের বর খায়নি, তো আমি আবার খেতে দিলাম, তো ওবার খেলো, খাওয়া দাওয়ার পর তারপরে হচ্ছে আমি যেহেতু আগে থেকে রেডি হয়েছিলাম, তারপর বোন আসলো, তারপরে ওকে আমি রেডি করলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে আজকে পুজো দেওয়া শেষ করে তারপরে হচ্ছে বাবানকে আবার স্নান করতে পাঠাবো, কারণ বাবানও স্নান হয়নি এখনও, বাবানের বাবা বাবান দুজনে একসাথেই কিন্তু স্নান করতে যাবে, তো ওরা স্নান করতে গেলে তারপর তখন আমি রেডি হতে যাব। তো যাই হোক, কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি।
পায়েল পাল দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, এটাও দাদার প্রতি বোনের ভালোবাসা, বিয়েটা খুব ভালো করে কাটাও, সব ভিডিও দেবে। অবশ্যই দিদিভাই, সব রকমের ভিডিও কিন্তু আমি শেয়ার করব। তো যাই হোক, আমার বিছানার দিকে কেউ তাকিও না, প্রচণ্ড অগোছালো হয়ে আছে, শাড়ি বের করা হয়েছে, নাইটিগুলো পরে আছে, কারণ অতটা সময় পাইনি গোছানোর জন্য। আমি তো রেডি হয়েছিলাম, তো এখানে এই যেটা হচ্ছে আপনার বোনের বর, তো আমি এদিকে সিঁদুর পরানোর জন্য ওরা খুব হাসাহাসি করছে, তো বোনকে রেডি করে দিয়েছি। তো সিঁদুর পরাচ্ছিলাম, বোন বললো কি আরেকটু দিয়ে দে, তো ওকে আমি দিয়ে দিলাম, আর শাড়ি ঠাড়ি পরানো থেকে শুরু করে সবটাই আমি করে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, এই শাড়িটা পরেছি যে পার্পল কালারের, যেহেতু আমি আগের দিন ব্লগে কিন্তু সবটা দেওয়া আছে শাড়িগুলো আশীর্বাদের বাজার থেকে, কারণ আজকে আশীর্বাদের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, বাজার ঘাট থেকে আমি কোন শাড়ি পরবো কোনটা কি সবটা কিন্তু আমার আগের দিন ব্লগে সবটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, চলে এসেছি মায়ের বাড়িতে। তো যাই হোক, মায়ের বাড়িতে দেখো প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে বাঁশগাড়া হয়ে গেছে, শুধু কাপড় লাগানো বাকি আছে। এখানে হচ্ছে বাড়ির উঠানে বউ বসার জন্য করেছে, আর খাবার প্যান্ডেল কিন্তু অন্য জায়গায় করা হয়েছে। তো যাই হোক, এখন টোটো নিয়ে আমরা যাব, সবাই কেকে যাচ্ছি, আমি, বাবানের বাবা, বোন, বোনের বর, এই যে একটা দিদি আছে দেখো ব্লু কালারের শাড়ি পরে আছে, এটা আমাদের ধর্ম দিদি হয়, মানে আমার মা বাবা পাঠিয়েছে আর কি। তো যাই হোক, এরা যাবে, আর যাবে হচ্ছে আমার মেজো কাকু, যেটা হচ্ছে আমার এই বোনের হচ্ছে বাবা, মেজো কাকু যাবে, আর আমার দুই মামা যাবে, আর যাবে হচ্ছে আমাদের পাড়া থেকে একটা দাদু হয়, ও যাবে আর কি। তো এই কজনে মিলেই আমরা যাবো, আর দুটো ড্রাইভার আর কি। এটা হচ্ছে একটা দাদু, মানে বলেছিলাম আমাদের পাড়ার, তো এটাই হচ্ছে সেই দাদু। তো যাই হোক, আমরা টোটোতে বসেছি, এখানে আমি বসছি, আমার দিদি বসছে, মানে যেটা আমার ধর্ম দিদি, আর এটা হচ্ছে বোনের বর, এক টোটোতে গেছি। যে দাদুর কথা বললাম, দাদু এক টোটোতে গেছে, আরেকটা টোটোতে গেছে আমার দুই মামা, মেজো কাকু, আর আমার বোন বাবানের বাবা, এই কজনে গেছে। তো যাই হোক, চলে আসলাম এখানে। তো এখানে চলে আসার পর এটা হচ্ছে আমার বৌদি, যেটা বাবার বাড়ি হবে, মানে বৌদির বাড়ি বলতে পারো, তো সেখানে চলে এসেছি। তো যাই হোক, আমাদের ট্রলি ব্যাগের সব জিনিসগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, আগের দিন ব্লগে যেহেতু সব কিছু আমি শেয়ার করেছি যে কী আমাদের আশীর্বাদের বাজার, তো সেই জন্য আজকে আর সেরকমভাবে কিন্তু কিছু আমি বের করে তোমাদের সাথে দেখালাম না। আসলে মেন কথা হচ্ছে আমি সময়ই পাইনি বের করার, কারণ সব কিছু মায়ের বাড়িতে চলে গেছিলো আগে থেকেই। তো এই হচ্ছে আমাদের ট্রলি ব্যাগের মধ্যে সব শাড়ি থেকে গয়না থেকে শুরু করে কসমেটিক, মেকআপের, জুতো থেকে শুরু করে মানে যা যা লাগে, চাদর, ওড়না, গামছা, মানে সাবান, মানে মুখের সাবান থেকে ফেস ওয়াশ, ক্রিম থেকে শুরু করে টোটাল জিনিস যেহেতু দেওয়া হয় একটা মেয়েকে, মানে একটা মেয়ের যা যা প্রয়োজন সব কিছু যেহেতু দিতে হয়, সব কিছু কিন্তু ওখানে গোছানো আছে। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই চলে এসে, তো এটা নিয়ে একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু আমাদের বৌদির বাড়িতে ব্রাহ্মণ দিয়ে হচ্ছে আশীর্বাদ করে, আর এখানে মাছ লাগে যেহেতু জোড়া মাছ, তো একটা বড় মাছ আর একটা ছোটো মাছ সাইজের একটা, এই মাছটা কিন্তু অনেকটাই বড়। তো মাছ নিয়ে এসে যা যা লাগে আমাদের প্রয়োজনে আশীর্বাদে, সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, মেন আসল কথায় আসি, তো যেহেতু আমাদের আশীর্বাদ করতে ব্রাহ্মণ লাগে না, বা এইভাবে আমাদের কোনোভাবে আশীর্বাদ করে না, এই নিয়মটা হচ্ছে আমার বৌদির বাড়িতে আছে। তো যেহেতু বৌদি যে নিয়মে, সেই নিয়মে আমার দাদাকে আশীর্বাদ করে গেছে, আমরা কোনো কিছু বলিনি, কিন্তু ওদের যেটা নিয়ম সেটা পালন করেছে, আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু আমাদের যেটা নিয়ম সেখানে কিন্তু এখানে পালন করতে দেওয়া হয়নি, আমরা যেভাবে আশীর্বাদ করি সেভাবে করতে দেওয়া হয়নি, সেটা নিয়ে খুব একটা সমস্যা হয়েছিল, আমরা বলেছিলাম কিন্তু ওরা সেটা মানেনি। তারপরে সেটা নিয়ে একটু হলো, বাড়িতে এসে সেটা নিয়ে আলোচনা হলো, সেই নিয়ে দাদা ফোন করে বললো কেন এরকম করতে হলো। তো সেটা নিয়ে একটু বলতে পারো ঝামেলা, ছোটোখাটো একটা ঝামেলার মতো হয়ে গেছিলো বাড়িতে আসার পর। দাদা ফোন করে ওনার মানে এটা যেহেতু আমার দাদা শ্বশুরবাড়ি, এখানে সেটা নিয়ে আলোচনা করেছে কেন এরকম করা হলো, যেহেতু আশীর্বাদটা আমরা যাচ্ছি করতে মেয়েকে, তো যেহেতু আমাদের পুরোটা নিয়ম আমাদের হবে, কেন তোমাদের নিয়মে আশীর্বাদটা করা হলো। তো আমরা অনেকবার বলেছি, কিন্তু আমাদের কথা শুনিনি, আমাদের এরকম কিছুই লাগে না, আমাদের শুধু বউকে বসানো হয়, তারপর আমরা যে শাড়িটা দেবো আশীর্বাদের, সেই শাড়িটা পরে আসবে, পরে এসে বসবে, তারপরে আমরা আশীর্বাদ করবো, যা যা জিনিস সব কিছু হাতে তুলে দেবো, এইভাবেই আমাদের আশীর্বাদটা করা হয়। আর হচ্ছে মানে যেভাবে মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে ধান দোপা দিয়ে আশীর্বাদ করা, টাকা পয়সা দেওয়া, এগুলো আমাদের করানো হয়। কিন্তু ওরা সেটা কিছুই মানেনি আর শুনিনি, ওদের নিয়মে পুরোটা করেছে। তো সেটা নিয়ে আমাদের খুব একটা খারাপ লেগেছে, মানে খুবই খারাপ লেগেছে, আমরা একদমই সেই জিনিসটা মেনে নেবো কেন। তো যাই হোক, আমরা চাইনি কোনোভাবে ঝামেলা করতে, অশান্তি করতে, আমার ভালোও লাগে না বিয়ে জিনিস এরকম অশান্তি ঝামেলা, মানে আমাদের কারোও পছন্দ না, কিন্তু ওরা সেই জিনিসটা বুঝলো না। তো যাই হোক, আমরা এই বাড়িতে কোনো কিছু মানে বলিনি সেরকম, প্রথমে বলেছিলাম এটা আমাদেরভাবে করে দিতে, কিন্তু ওরা সেটা শুনলো না। তো আমরা যেভাবে ওদের ইচ্ছে মতো করলো, করে ঠেটে বাড়ি চলে আসলাম, এসে সেটা নিয়ে আলোচনা হলো, দাদা ফোন করে বললো, ঝামেলা বলতে একটু ফোন করে জানানো হয়েছে যে কেন এরকম করা হলো। তো ওরা সেরকমভাবে বুঝে উঠতে পারেনি যে আমরা এই বিষয়টা নিয়ে খারাপ ভাববো বা এরকম করবো। তো পরে ওটা নিয়ে সেটা ওরাও একটু করলো যে আমরা ঠিক বুঝতে পারিনি, বা এরকম মানে সমস্যা আমাদের এইভাবে করে, তো সেভাবে করেছি। তো সেটাই দাদা বলেছে যে নিয়মটা তো আমাদের করা উচিত, যেহেতু আমরা যাচ্ছি আশীর্বাদ করতে, আপনারা যেভাবে আপনাদের নিয়ম সেটা তো আমার উপরে করে গেছেন আমাদের বাড়িতে এসে, আমরা তো কিছু আটকাইনি আপনাদের, বা কিছু বলিনি যে এভাবে কেন আশীর্বাদ করা হলো। তো আমাদের আশীর্বাদের নিয়মটা কেন পালন করা হলো না, যেহেতু আমরা যাচ্ছি মেয়েকে আশীর্বাদ করতে। তো সেটা নিয়ে একটু ঝামেলা হলো। তো যাই হোক, মানে সব কিছু আবার মিটমাট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, যেহেতু ওরাও বুঝে উঠতে পারেনি।
তো যাই হোক, এখন আশীর্বাদের জন্য যা যা করতে হয়, এই হচ্ছে আমাদের বৌদি রেডি হয়ে বসেছে, অনেকক্ষণ বসেছিলাম। আর আমার আসার পর কিন্তু আমাদের টিফিন দেওয়া হয়েছে, মানে মিষ্টি, তারপর হচ্ছে একটা কচুরি দেওয়া হয়েছে, আর হচ্ছে চা খাওয়া হচ্ছে, ভাত খাওয়া এখনও হয়নি। তো যাই হোক, সেগুলোর ভিডিও আর করা হয়নি, অনেকজনের বাড়িতে এসে খাবার ভিডিও করতে একটু খারাপই লাগে। আর হচ্ছে রাতের খাবারে ছিল ডাল, বাঁধাকপির ঘন্ট, আর মাছের ঝোল, পাঁপড় আর দই মিষ্টি। এগুলো কিন্তু রাতের খাবারই ছিল, যেটা হচ্ছে রাতে বেলাও সেই খাবারের ভিডিও করিনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এইদিকে মাছটা এনেছে, এখানে সিঁদুর টিঁদুর দিতে হয়, ধন্যবাদ দিতে হয়, এখানে আশীর্বাদের মন্ত্র পড়া হচ্ছে, যেহেতু এগুলো আমাদের করে না। তো আমরা এখানে বসে বসে দেখা ছাড়া তো আর কিছু করার নেই, তো সেটাই বসে বসে দেখছিলাম। তো যাই হোক, এদিকে আশীর্বাদ শুরু। চলো দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে, অনেক কষ্ট হয়েছে তোমার, একা হাতে করলে, সব বুঝি, কারণ আমিও একজন মেয়ে, তাই বললাম কষ্ট হলো, দাদার জন্য করতে হয়, বেশ ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। একটু কষ্ট হয়েছে ঠিকই, কারণ হচ্ছে সেদিন অনেক কিছু আমি একা হাতে সবটা করেছি ইসের জন্য, মানে দাদার আইবুড়ো ভাতের জন্য, তো সেই জন্য হচ্ছে একটু হলেও কিন্তু দাদার জন্য করেছি, এটা আমার অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার মেজো কাকু, যেটা হচ্ছে মানে আমার বোনের বাবা আর কি, আমার বাবারা যেহেতু 3 ভাই, তো যাই হোক এটা আমার মেজো কাকু, আমার বাবা কিন্তু সবার বড়। তো যাই হোক, এই হচ্ছে আশীর্বাদের শাড়ি আমরা হচ্ছে হাতে দিয়েছি, তারপরে হচ্ছে মানে আমাদের কি হয়, শাড়ি তারপরে দিতে হয়, আলতা সিঁদুর হাতে দিতে হয়, গয়নাতে দিতে হয়, সেটা কিন্তু উঠে গিয়ে পরে আসতে হয়, পরে এসে আবার বসতে হয়, তারপর আমরা আশীর্বাদ করি। কিন্তু ওদের হচ্ছে আর উঠতে পারবে না, উঠলে আবার বসতে পারবে না, তো সেই জন্য এখন শাড়িটাও পরা যাবে না। তো ওরা বললো তাহলে গায়ে জড়িয়ে দাও, তো সেই কারণে এই শাড়িটা একটু গায়ে জড়িয়ে দিতে হলো, কিন্তু আমাদের কিন্তু পরে আসতে হয়, কিছু করার নেই। তো সবাই বলে যে গয়নাটা পরিয়ে দিতে, যেটা আমরা আশীর্বাদের মঙ্গলসূত্র নেওয়া হয়েছে, আমরা আশীর্বাদে তো মঙ্গলসূত্র দিয়ে আশীর্বাদ করবো, সেই জন্য। কিন্তু আমাদের হচ্ছে টলির মধ্যে যা যা জিনিস ছিল কিছুই কিন্তু আমরা বের করে হাতে তুলে দিতে পারিনি, যেহেতু আমাদের একটু খারাপ লেগেছে, তো সেই জন্য আমরা কিছুই করিনি, ওদের মতো ওরা করে গেছে, আমরা শুধু চুপচাপ বসেই ছিলাম। কিন্তু শাড়িটা দিতে হয়েছে হাতে, সেটাই দিয়েছি। তো গয়না হচ্ছে মঙ্গলসূত্র দিয়ে আশীর্বাদ করা হয়েছে, সেটা পরিয়ে দিলাম। তো যাই হোক, ওরা বসে বসে যা ওদের যেটা করার করছিল, আমাদের খারাপ লেগেছে দেখে আমরা আর কিছু করিনি, কারণ এগোইনি, আমাদের ভীষণ খারাপ লেগেছে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে টলি ধরে ওদের হাতে দিয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে আমাদের কিছু করতে দিল না, তার জন্য আমরা আর কিছু করিনি। তো এটা হচ্ছে আমার বড় মামা, তো আরেকটা মামা আছে ছোট মামা, যেহেতু আমার 3টে মামা, একটা মামা হচ্ছে মারা গেছে, তো মেজো মামাটা মারা গেছে, এখন বড় মামা ছোট মামা বেঁচে আছে। এইটা হচ্ছে আমার বড় মামা। তো যাই হোক, মিষ্টি মিষ্টি আশীর্বাদ করা হচ্ছিল, আর সাথে টাকাও দেওয়া হচ্ছিল, কারণ হচ্ছে টাকা দিতে হয় আশীর্বাদ করলে, সেই কারণে তার টাকাও বেশ অনেকগুলোই পেয়েছিল বৌদি। তো যাই হোক, আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। দ্য রিয়েল হিরো চ্যানেল থেকে বলেছে, তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ফ্রম ত্রিপুরা, আগরতলা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সুলতানা দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে আপু ভিডিওটা, তোমার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হয়, অন্যান্য ব্লগের ভিডিওর থেকে তোমার ব্লগগুলো বেস্ট। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর এটা হচ্ছে কিন্তু আমার হচ্ছে ছোট মামা। তো যাই হোক, সেরকমভাবে দেখাতে পারলাম না, যতটুকু ভিডিওটা যে আছে তোমাদের একটু একটু করে বলে দিচ্ছি। তো পৌলমী হালদার দিদিভাই বলেছে, তোমার পরিবারটির সংসার আমার খুব ভালো লাগে, তুমি নিজে ভালো তুমি নিজের যত্ন নিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য, আর তোমাদের এত ভালোবাসা তো আমার নিজের যত্ন নিতে বলো, খেয়াল করতে বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই এই হচ্ছে আমাদের যে দিদি, তোমাদের বললাম যে আমার ধর্ম দিদি, যেটা আমার মা বাবা পাঠিয়েছে, তো সেই হচ্ছে আমার দিদি, কিন্তু জামাইবাবু আসতে পারেনি, ব্যস্ত আছে। দিদির কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরকেও নিয়ে আসেনি, দিদি একাই এসছে, যাইবো, কারণ একটু কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেনি, তো সেই জন্য দিদি কিন্তু একাই এসছে। তো যাই হোক, আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। মমি কুড়ি দিদিভাই বলেছে, দিদিভাই আমি আসাম থেকে বলছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। হীরামান দিদিভাই বলেছে, খুব সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে, ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। ডেলি লাইফস্টাইল KM ব্লগ থেকে দিদিভাই বলেছে, ধন্যবাদ দিদিভাই, আর খুব সুন্দর ভিডিও, সব রান্নাগুলো লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শ্রুতি ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের কিন্তু গাজলে। তো যাই হোক, লোটাস দিদিভাই বলেছে, দিদিভাই আপু আমাদের বাংলাদেশে আজ ভূমিকম্প হয়েছে, তোমার ওইদিকে কি অবস্থা জানিও। তো আমাদের এইদিকেও ভূমিকম্প হয়েছে, আমি শুনেছি, কিন্তু কি বলো তো, আমাদের এইদিকে হচ্ছে ভূমিকম্প হয়েছে আমি শুনেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি যে ভূমিকম্প হয়েছে কিনা, কিন্তু তার মধ্যে কি আমাদের এখানে কোনো সমস্যা হয়নি, সব কিছু কিন্তু মোটামুটি কিন্তু সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। আর ইনি হচ্ছে বৌদির কিন্তু বাবা। তো আরও ওই দিদিভাই আরও কিছু বলেছে, আপু আমার নাম হচ্ছে লোটাস, তোমার কোনো দোষ নেই আপু, আমার নাম শুধু ভুলে যেত, নতুন সময়
নতুন সময়, সে এমনও বলে তোমার নাম মনে রাখতে আমার 6 মাস সময় লেগেছে আমার। থ্যাংক ইউ দিদিভাই। আসলে কি বলো তো, আমিও না সত্যি ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, তুমি কিছু মনে করনি, এটার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। এবার থেকে অবশ্যই তোমার নামটা আমি মনে রাখবো, আর কিন্তু বলতে হবে না, এবার থেকে আমার অবশ্যই মনে থাকবে তোমার নামটা। তো যাই হোক, প্রিয়াঙ্কা কেয়া দিদিভাই বলেছে, বোন তোমার কাজ আমার খুব ভালো লাগলো, তুমি আমার নাম নিও প্রিয়াঙ্কা, আমার একমাত্র মেয়ে কেয়া আমার লক্ষ্মী বোন। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অর্চনা হালদার দিদিভাই বলেছে, দিদিভাই দাদাভাই কিন্তু তোমাকে ভালোবাসে, তাই একা খায় না, তোমরা খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। তো যাই হোক, এদিকে আশীর্বাদ পর্ব শেষ হচ্ছে। ইনি হচ্ছে বৌদির হচ্ছে জামাইবাবু, যে হচ্ছে বৌদির একটা কাকাতো বোন আছে, তার মানে ওর বোনের হচ্ছে বর। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া আমরা হচ্ছে রাতে করেছিলাম, যেহেতু আশীর্বাদ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো সেই জন্য আশীর্বাদ শেষ হতে আশীর্বাদ শেষ হলে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, একটু ঘুরলাম ফিরলাম, তারপর অনেকটা সময় নিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়িতে ফিরেছি রাত 8টার সময়। 8টা বেজে গেছিলো, ওখান থেকে সন্ধ্যার পরপরই আমরা বেরিয়েছি, তারপরে হচ্ছে 8টা কিন্তু বেজে গেছিলো আমাদের ফিরতে ফিরতে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা ওখান থেকে ফিরলাম, ফিরে মায়ের ওখানে আলোচনা হলো, যে তোমাদের বললাম যে বিষয়টা, আমাদের নিজেদের মতো আশীর্বাদটা করতে দিল না, আমাদের নিয়মটা পালন করতে দিল না, সেটা নিয়ে একটু ফোনে বলা বলি হলো। তারপরে যাই হোক, এটা নিয়ে একটু ঝামেলা হলো, তারপর ওটা আবার মিটমাট হলো। এই করতে করতে অনেকটা সময় লাগার পর তারপরে হচ্ছে আমরা মোটামুটি রাত 10:30 বাজে তখন কিন্তু বাড়িতে ফিরেছি। তো যাই হোক, আজকে আর মায়ের বাড়িতে থাকা হলো না, যেহেতু আর বেশি সময় নেই। আজকে যেহেতু শুক্রবার, শনিবার, রবিবার, মাঝে 2টো দিন আছে, সোমবারেই কিন্তু বিয়ে। তো যাই হোক, আমি এখনও পার্লারে পর্যন্ত যাইনি, শনিবার দিন যাবো হচ্ছে পার্লারে। শনিবার দিন রাতে কিন্তু আমার মায়ের বাড়িতে চলে যাবো বিয়ে উপলক্ষে, আর বিয়ে শেষ করেই ফিরবো। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।